সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সামনে সাংবাদিকতার যে বর্তমান অবস্থা এবং এই যে সমস্যা দিয়ে আছে আমাদের, সেগুলো থেকে উত্তরণের পথ কি সেটি নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আলোচনায় আপনারা শুনেছেন যে আমাদের সাংবাদিকদের যে বর্তমান অবস্থার, এই অবস্থা থেকে উত্তরণের উপায়টাকেই তিনি কথা বলছিলেন আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক নাসিরউদ্দিন শিকদার। আমি তাকে অনুরোধ করছি এই বিষয়ে আপনি পূর্বে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর ধারাবাহিকতা কিছু বলার জন্য। তারা ধন্যবাদ আপনাকে। আপনি সাংবাদিকতা সাথে যদি আপনার বাণিজ্যিক যদি কোনো মন্ত্রণালয় যখনই আসবে, দেখবেন একটা কথা আমি পূর্বেই বলছি যে রাজনীতি এক জিনিস, রাজনীতি যারা রাজনীতি করে তারা রাজনীতিবিদ হয়, তাদের দিয়ে রাষ্ট্র শাসন করা যায়। একজন সাংবাদিক তার দিয়ে সাংবাদিকতা করা যায়, একজন শিল্পপতি দিয়ে কিন্তু সাংবাদিকতা হয় না, তাকে দিয়ে ব্যবসা হতে পারে, তার দিয়ে ব্যবসা হয়। কিন্তু সেই এই ধ্বংসের রাষ্ট্র যে ধ্বংস যখনই হয়, যখনই আপনার মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকবে, তখন আপনি সাংবাদিকতা করতে পারবেন না। আপনি যখন মানুষের কথা ভাববেন, যখন 100 মানুষের মধ্যে আপনি চিন্তা করবেন এটার মধ্যেই আমি আছি, আপনি হাজারো মানুষের মধ্যে থাকবেন, সেখানে মনে করবেন আমি এখানে আছি, তখনই আপনি দেখবেন আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু আলাদা থাকবে। যখন আপনি নিজের একার কথা ভাববেন তখন কিন্তু আপনার জাতীয় কোনো আপনার কিছু আসবে না, তখন নিজের কথা ভাববেন। এই আমাদের সাংবাদিকতার এখনো যে সময় আছে, সেই সময়টা হলো যে যারা মূলত সাংবাদিক, যারা সাংবাদিকতা করতে চায়, সাংবাদিকতা কারা করতে চায়? যারা বিবেকবান, যারা শিক্ষিত, যারা এই দেশের জন্য কিছু কাজ করতে চায়, তারা সাংবাদিকতা করতে চায়। তারা চিন্তা করেন, আপনি যখন আপনি এই হাসপাতালে যাবেন, হাসপাতালে এর আগে এই প্রসঙ্গে কথা হয়েছে, হাসপাতালের কথাটা এখন আসে বারবার কি কারণে? এই মাইলস্টোনের যে ঘটনা, প্রায় ইনসিডেন্টাল ঘটনাগুলো ঘটছে আমাদের, সেখানে সাংবাদিকতা করতে গিয়ে যে ঝুঁকি নিতে হচ্ছে আমাদের, জীবনের ঝুঁকি, এবং আমাদের যে ক্যামেরাম্যান গুলো যায় সেখানে সেগুলোকে ইট পাটকেল দিয়ে ভাঙচুর করা হয়, রক্তাক্ত করা হয় সাংবাদিকদের। এবং একটা জিনিস দেখেন, একদম পুলিশ যখন অ্যাকশনে যায় সেখানে, সেক্ষেত্রে পুলিশ কিন্তু হেলমেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট পরে সেখানে যাচ্ছে, কিন্তু মুষ্টি মেয়ে 2-4 জন সাংবাদিক ছাড়া এই ফ্যাসিলিটি গুলো কিন্তু অন্য সাংবাদিকরা পায় না। যার ফলে তাদের মাথা থাকে অরক্ষিত, বডি থাকে অরক্ষিত, যার ফলে তারা কিন্তু মারাত্মকভাবে ইনজুর্ড হয়। প্রতিপক্ষ দুই পক্ষের ক্রস ফায়ারের মধ্যে পড়ে যায় তারা। এই ক্রস ফায়ারিং এর মধ্যে উভয় পুলিশ এবং রাজনীতিবিদদের মধ্যে যখন সংঘর্ষ হয়, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ইনজুর্ড হয় কিন্তু সাংবাদিকরা। এই যে অবস্থা, এখানে কিন্তু এই সাংবাদিকতা করতে গিয়ে মানুষের যে জীবনের ঝুঁকি হচ্ছে, এবং এই সত্য তথ্য তুলতে যেয়ে অনেকে হুমকির শিকার হয় যে এটা বলা যাবে না, এটা করা যাবে না। একদিকে সন্ত্রাসীদের হুমকি, একদিকে রাজনীতিবিদদের হুমকি, একদিকে হচ্ছে এই যারা আন্দোলনকারী তাদের হুমকি। তাহলে সাংবাদিকতা করবে কিভাবে? আমাদের মতো তৃতীয় বিশ্বের এই গরিব দেশে, এইরকম একটা দেশে আমাদের সাংবাদিকতা এখন অত্যন্ত ভয়াবহ একটি পেশা, বিপজ্জনক পেশা আমাদের। এই পেশা থেকে যারা আসছেন বা যারা আসবেন, আমরা একটা কথা বলতে চাই, ইউটিউব যারা করছেন তাদেরকে কিন্তু আমরা নিরুৎসাহিত করছি না, তাদেরকে উৎসাহিত করছি। আপনারা এই যে প্রেস কাউন্সিল অ্যাক্ট বলে আমাদের একটা অ্যাক্ট আছে, এই অ্যাক্টের যে 11 ধারা আছে, প্রেস কাউন্সিল অ্যাক্টের 11 ধারাটা আপনারা জেনে মেনে যদি ইউটিউবে আপনারা তথ্য প্রচার করতে চান, আমরা আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবো। কিন্তু যদি আপনি এই ধারাগুলো, এই নিয়ম কানুন বিধিবিধান না মেনে শুধুমাত্র একটা ঘটনা উল্লেখ করছেন, দেখাচ্ছেন, তাহলে কিন্তু এটা খুব অন্যায় হবে। তার কারণ অনেক সময় অনেক ঘটনা কিন্তু সাধারণ পাবলিক নিতে পারে না। আপনি একটা জায়গায়, আমরা বর্তমান দেখছি ইউটিউবে এমন ওপেন ভাবে নগ্ন সাংবাদিকতা করছেন, এটাকে সাংবাদিকতা বলা যায় না, এটাও কিন্তু এক ধরনের মানে মানুষকে এটা মানে প্রতারণা করা, না তথ্য সন্ত্রাস বলা যায়। তার কারণ আপনি একটা মানুষকে পাড়ায় ধরে জবাই করা দেখাচ্ছেন, একটা মানুষকে টুকরো করা দেখাচ্ছেন, এটা কিন্তু সাংবাদিকতার পেশার মধ্যে পড়ে না। কারণ যে দৃশ্যগুলো মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করতে পারে, সেটা যখন আপনি ওপেন করে দেন, এটা কিন্তু সাংবাদিকতার নীতিরীতির মধ্যে পড়ে না। আপনাদের এটা জানতে হবে, বুঝতে হবে আপনি কতটুকু দেখাতে পারেন, ঘটনার কতটুকু দেখানো যায়। একটা মেয়েকে রেপ করছে, সেই দৃশ্য কি আপনি ওপেন দেখাবেন? একটা মানুষকে টুকরো টুকরো করছে, সেটা কি ওপেন দেখাবেন?
তাহলে কোথায় মানবতা থাকলো, কোথায় মানুষ, আমাদের যে মনুষ্যত্বের যে দায়িত্বটা সেটা কোথায় পালন করলেন? এই জন্য ইউটিউবওয়ালাদের বলছি যে আপনারা দয়া করে এই যে প্রেস কাউন্সিল অ্যাক্ট যেটা আমাদের আছে, এইটার 11 নম্বর যে আমাদের অনুচ্ছেদ আছে, এটা কি লেখা আছে, আমাদের এই যে বইটা আমরা কেন করেছি, সবকিছু জানানো বোঝানোর জন্য, সাংবাদিকতার পরিভাষাগুলো কি, নিয়ম কানুন কি, রীতিনীতিগুলো কি, এই বিধিবিধানগুলো কি, সরকারি আইনটা কি, এগুলো যদি না জেনে আপনারা শুধুমাত্র যা ঘটে যাচ্ছে তাই ইউটিউবে আপনারা সরাসরি দেখায় মানুষকে খুব তার মনটাকে বিষিয়ে তুলছেন, ক্ষুব্ধ করে তুলছেন, এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। আর আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা যারা পেশাদার সাংবাদিক, যারা জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে সাংবাদিকতা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা প্রয়োজনে জীবনের, আপনাদের ভবিষ্যতে যেহেতু সরকার দায়িত্ব নিচ্ছে না বা অন্য কোনো মহল দায়িত্ব নিচ্ছে না, আপনারা যদি বুলেট প্রুফ জ্যাকেট না পান, হেলমেট না পান, আপনারা এইভাবে সাংবাদিকতা করতে যাবেন না, কারণ রাষ্ট্র আপনার দায়িত্ব নেবে না। ইতিপূর্বে রাষ্ট্র আমাদেরকে নিয়ে হয়তো দায়িত্ব নেওয়ার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সাংবাদিকদের ফ্ল্যাট প্লট, একবার তাদের জন্য জাতীয় প্রেস ক্লাবে বড় বিশাল ভবন তৈরি করা হবে, প্রত্যেক সম্পাদকের জন্য একটা কক্ষ নির্ধারিত থাকবে, এরকম অনেক সুযোগ সুবিধা আমাদের বরাদ্দ ছিল, সেগুলো কোথায় গেল আমরা জানি না। কি রহস্যময় কারণে সেগুলো হারিয়ে গেল, স্থগিত হলো, কি কারণে আমরা জানি না। কিন্তু এই আশ্বস্ত করে করে বিভিন্ন সরকাররা আমাদেরকে, ওই উনি যেটা বলেছেন যে আমাদের মূল্য ঝুলিয়ে, আমাদেরকে গাধাকে মূল্য ঝুলিয়ে যেমন টেনে নেওয়া যায়, আমাদেরকে এইভাবে টেনে নিয়ে আসছে স্বাধীনতা 53 বছরের সরকারগুলো। আমরা নির্দিষ্ট কোনো সরকারের পক্ষে আমরা দালালি করব না, করছি না, কোনোদিন করবও না। আমরা বলতে চাই, আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের পক্ষে কথা বলতে চাই, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই। রাষ্ট্রকে কিভাবে আরো উন্নত করা যায়, জনগণের মন মানসিকতা কিভাবে উন্নত করা যায়, জনগণকে কিভাবে সচেতন করা যায়, আমাদের সমস্যাকে চিহ্নিত করা যায় এবং সমাধানের রাস্তা কিভাবে খুঁজে বের করা যায়, এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সেই কাজ করতে গিয়ে যদি আমরা আজকে আপনাদের সহযোগিতা না পাই, কিভাবে আমরা কাজটা করব বলেন? আমরা তো আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে আপনাদের প্রচার প্রসার তো নিশ্চয়ই আপনারা চান, আমরা সাংবাদিক, আমরাও চাই আপনাদের ভালো দিকটা তুলে ধরতে, কিন্তু সেটি যদি আমাদের সহযোগিতা না করেন, বরং আমাদেরকে আক্রমণের শিকার হতে হয়, উভয় পক্ষের আক্রমণের শিকার হতে হয়, পুলিশের আক্রমণের শিকার হতে হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, আমরা এই ক্ষতিগ্রস্ত হই, তাহলে কি করে এই পেশায় মানুষ আসবে বলেন? একসময় দেখবেন যে কেউ ঘটনা ঘটছে, কেউ কিছু এটা নিয়ে দেখাবে না, যেটুকু কেউ দেখাবে সেটা হয়তো তার মানে যতটুকু তার সামর্থ্যের মধ্যে কুলায়। তার কারণ সাংবাদিক এই সাংবাদিকতা করতে যে প্রতিদিনই, এমন কোনো দিন নেই যে সাংবাদিক আহত না হচ্ছে, সাংবাদিক ক্ষতিগ্রস্ত না হচ্ছে, কিন্তু তার প্রতিদান কি পাচ্ছে? কয়জন সাংবাদিক পাচ্ছে বলেন? আপনারা একটা ঘটনা ঘটে গেলে সেখানে রাজনৈতিক ভাবে অনেকে শোডাউন করতে গিয়ে সেখানে গিয়ে অনেক সময় দেখতে যান, মেকি কান্না কাঁদেন বা তাদের পাশে গিয়ে ফটো সেশন করেন, ওই ছবিটা কে তোলে? ওই ছবিটাও তো একজন সাংবাদিক তুলে আপনাদের প্রচার করে দিচ্ছে। আপনারা সেই সাংবাদিকের পক্ষে কিছু করবেন না, যে আপনার ওই শোডাউনটাকে বড় করে প্রচার করে আপনাকে হাইলাইট করছেন, তো সেই সাংবাদিকের কি কিছু প্রাপ্য নেই? তার জীবনের কোনো মূল্য নেই, তার পেশার কোনো মূল্য নেই, তার মর্যাদা নেই? তাই যদি না করেন, তাহলে একসময় আপনাদের এই কাভারেজ কিন্তু আপনাদেরই করা লাগবে। এই কাভারেজ কিন্তু সাংবাদিকরা করবে না, কারণ কেউ পেশাদার সাংবাদিক হিসেবে আসবে না। আর কাভারেজ করতে গিয়ে কি করবে, ওই ইউটিউবার যারা এই রীতিনীতি বিধিবিধান মানে না, তারা এমন নগ্ন দৃশ্যগুলো তুলে ধরবে যেটা দেখে সমাজ আরো আতঙ্কিত হবে, বিভ্রান্ত হবে এবং বিশৃঙ্খলাবদ্ধ হবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। একজন সাংবাদিক তার নৈতিক দায়িত্ব থেকে কখনো নৈতিক ভ্রষ্ট হন না। তো সেই কথাটি উনি বলছিলেন, আমি ওনার সাথে একমত এবং আপনি আশা করি যে সেটি একমত হবেন, যে আমরা চাই সাংবাদিকতার রীতিনীতি কলা কৌশল মেনেই যেন সাংবাদিকতা করে, এবং যারা প্রফেশনাল সাংবাদিক তাদের ন্যূনতম নিরাপত্তা না থাকলে কেউ সাংবাদিকতা করতে যাবেন না। কথা বলতে চাই, জি, আপনি টিভি খুললেই দেখবেন যে এইমাত্র পাওয়া খবর, হ্যাঁ, কিন্তু এইমাত্র পাওয়া খবর ওই টিভি এখন হলো যে যারা ভালো ভালো যারা ইউটিউবার আছে, যারা সাংবাদিক, তাদের গুলো কিন্তু এই মাত্র খবরে কিন্তু খাইয়ে ফেলায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অরিজিনাল যে খবর গুলান সেইগুলো হলো কি যে সব মিথ্যাচার। এই দেখি এখন যে বর্তমান দেখি সেনাপ্রধান পালাই গেছে, ডক্টর ইউনূস পালাই গেছে, এই সমস্ত ঘটনা এই ভালো ভালো মিথ্যা পরিবেশন করে। এগুলো হলো যে আমাদের যারা সাংবাদিক, প্রকৃত যারা সাংবাদিক, তারা এটা কখনো করবে না, এটা করবে না। আর আমরাও চাই একটা রাষ্ট্রে শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা বসবাস করতে চাই, জনগণ সেই দায়িত্ব পালন করুন। আর হলে আমি একটা জিনিসই বলবো যে আপনারা যে যেখানে যেভাবে আছেন, আপনারা সাংবাদিকতা করার যে কারণ
সেই কারণটা ইদানিং দেখছি যে কিছু কিছু লোক আছে দেশকে তারা করে ওই আমাদেরকে পিছিয়ে নেওয়ার জন্য নানাভাবে নানা রকম উস্কানি দিয়ে থাকে। এই উস্কানিতে আমরা যেন ফাঁদে যেন পা না দিই। এবং আরেকটা জিনিস আমরা সবাইকে বলতে চাই, সাংবাদিক আপনাদের বন্ধু, সাংবাদিক আপনাদের স্বজন, সাংবাদিক আপনারই আত্মীয় স্বজন, ভাই বন্ধু। আমরা কিন্তু ভিন গ্রহ থেকে, ভিন দেশ থেকে আসিনি। যে লোকটি সাংবাদিকতা করছে সে আপনারই ভাই অথবা ভাইয়ের বন্ধু অথবা কোন আত্মীয় স্বজন। আমাদের সাথে সদাচরণ না করলে আমরা কি করে আপনাদের সেবা করব বলুন? আশা করি নিশ্চয়ই আপনারা সেই আমাদের সমস্যাগুলো শুনলেন, আর সমাধানের জন্য সম্ভাব্য পথ আপনারা আমাদেরকে বলবেন। আমরাও আপনাদের কাছে পরামর্শ চাই। বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসাস এই যাবৎ অনেক সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। আশা করি সরকার এদিকে খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।